অনার্স চতুর্থ বর্ষ এমএ ক্লাসের ছাত্ররা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের নুরুল দিনের সারা জীবন এই বিখ্যাত কাব্য নাটকটি পড়াচ্ছিলাম। লেখক সৈয়দ শামসুল হক। এই কাব্যটির উপর আমি তোমাদের 3টি ক্লাস নিয়ে ফেলেছি। প্রথম ক্লাসটি নিয়েছি আমি সৈয়দ শামসুল হকের জীবনীর উপর। একজন লেখককে জানতে হলে যেহেতু তার জীবনীকে তার মানসিকতাকে জানা উচিত, এর জন্য প্রথম ক্লাসটি আমি তার জীবনীর উপর একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসটি আমি করেছি, যেহেতু এটি একটি ঐতিহাসিক নাটক, ইতিহাসের পটভূমিতে নাটকটি রচিত, সেহেতু কোন ইতিহাসের পটভূমিতে রচিত সেই ইতিহাস নিয়ে একটি সামগ্রিক আলোচনা করেছি। কারণ ইতিহাসটি সম্পর্কে যদি তোমরা ভালোভাবে না জানো, তাহলে এই নাটকটি সম্পর্কে তোমরা ভালো জানতে পারবে না। এরপরে আমি তোমাদেরকে আলোচনা করেছি, পুরো নাটকটির ভিতর ঢুকে গিয়েছে, অর্থাৎ যে ইতিহাসকে অবলম্বন করে কাব্য নাটকটি রচিত, সেই ইতিহাসকে লেখক কতখানি গ্রহণ করেছেন। কারণ ইতিহাসকে পুরোপুরি গ্রহণ করা কবি বা সাহিত্যিকের কাজ নয়, এটা হচ্ছে ঐতিহাসিকের কাজ। তিনি ইতিহাসের ঘটনাকে তুলে ধরেন, কিন্তু কবি বা সাহিত্যিক যখন ইতিহাসকে অবলম্বন করে নাটক লেখেন বা কাব্য লেখেন, তখন তারা ইতিহাসের রসটাকে নেন, অর্থাৎ ঐতিহাসিক ঘটনাকে তারা ঠিক রেখে কিছু কাল্পনিক, কিছু সংযোজন, কিছু বিয়োজন, এইভাবেই তারা কাব্য নাটকে বা সাহিত্যকে সৃষ্টি করেন। সাহিত্যের রস সৃষ্টি তাদের মুখ্য উদ্দেশ্য থাকে। সৈয়দ শামসুল হকও ইতিহাসকে কেন্দ্র করে এই নাটকটি রচনা করেছেন। এই তৃতীয় ক্লাসে আমি তোমাদের এই ঐতিহাসিক নাটকটি, যে কাব্য নাটক নুরুল দিনের সারা জীবন 14টি দৃশ্যে রচিত, একদম প্রস্তাবনা অংশ থেকে সপ্তম দৃশ্য পর্যন্ত আমি পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করেছি। তাহলে 3টি ক্লাসে আমি তার জীবনী, ঐতিহাসিক ঘটনা এবং শেষ ক্লাসটিতে 7টি দৃশ্য নিয়ে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করেছি। আজকে আমি তোমাদের আলোচনা করব 8ম দৃশ্য থেকে বাদবাকি 14 যে 7টি দৃশ্য বাকি আছে, সেই 7টি দৃশ্য নিয়ে আমি আলোচনা করব। আমি পূর্বের ক্লাসগুলো যেহেতু পুঙ্খানুপুঙ্খানু নিয়েছি আর আলোচনা করতে চাই না, তারপরেও কিছুটা ইতিহাসের কিছুটা আলোচনা তোমাদের একটু করে নেই, যেহেতু নাটকটির ধারাবাহিকতা রক্ষা করার জন্য আলোচনার। এই নাটকটি ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে 1770 থেকে 1783 সালের যে কৃষক বিদ্রোহী নেতা নুরুল দিনের জীবনকে কেন্দ্র করে, অর্থাৎ ওই সময়ের বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে নাটকটি রচিত হয়েছে। তো আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকে, অর্থাৎ মুঘল শাসনের অবসানের পর থেকে যে নতুন বুর্জোয়া শ্রেণীর সৃষ্টি হলো, বুর্জোয়া মানে যারা ক্ষমতা ভোগ করে, উৎপাদনের সাথে জড়িত না থেকেও উৎপাদিত জিনিস তারা ভোগ করে, অর্থাৎ তারা সব কিছু, যারা সুবিধাভোগী ব্যক্তিবর্গকে বুর্জোয়া শ্রেণী বলে। তো মুঘল আমলে যে বুর্জোয়া শ্রেণী ছিল, তাদের সাথে কৃষকদের একটা আত্মিক সম্পর্ক ছিল, অর্থাৎ তারা ভোগবাদী হলেও তারা কৃষকদেরকে একদম সর্বাংশে তারা কৃষকদেরকে নির্যাতন করতো না, কৃষকদেরকেও ভালো মন্দ তারা দেখতো, অর্থাৎ সমাজের তখন অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল। কিন্তু নতুন বুর্জোয়া শ্রেণী যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষ দখল করে নিল, তখন তারা এই বিকাশোন্মুখ অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিল। ভারতবর্ষকে তারা একটি উপনিবেশবাদী সৃষ্টি করলো, অর্থাৎ এই দেশের থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তারা তাদের নিজ দেশে নিয়ে যেতে আরম্ভ করলো। ফলে এই নতুন বুর্জোয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণ, শাসন এবং তাদের দেশীয় দোসর দালাল যারা, ইজারাদার, মহারাজা, নবাব, এইসব লোকদের অত্যাচারে, খাজনার অত্যাচারে এবং শোষণ নিপীড়নে এই দেশের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে উঠল। এমন একটি অবস্থা, যখন কৃষকদের উপর খাজনা চাপিয়ে ইংরেজ এবং এই দেশীয় মহারাজারা যখন ইংরেজদেরকে বিপর্যস্ত করে ফেলছিল, তখন কৃষকদের দেয়াল পিঠে থেকে গিয়েছিল, তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তাদের মেয়েদেরকে তুলে নিয়ে দেওয়া হচ্ছিল, তাদের জীবন সব কিছুই অতিষ্ঠ হয়ে উঠেছিল। এরকম একটি পর্যায়ে উত্তর অঞ্চলের কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে এই অত্যাচারের বিরুদ্ধে। কারণ অত্যাচার এমন পর্যায়ে গিয়েছিল যে তাদের এই অত্যাচারে এবং মানুষের জানমাল সব কিছু তারা কেড়ে নিয়ে গিয়েছিল। এর ফলে 1770 সালে এবং ইংরেজিতে 1770 এবং বাংলাদেশে 1176
একটি ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি হয়। সেই দুর্ভিক্ষে প্রায় 1/3 লোক মারা যায়, এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই সময়ের প্রেক্ষাপটে অর্থাৎ 1770 সাল থেকে 1783 সালে বাংলায় যে কৃষক বিদ্রোহ, ইংরেজদের বিরুদ্ধে, দেশীয় মহারাজাদের বিরুদ্ধে যে নুরুল দিনের নেতৃত্বে যে কৃষক বিদ্রোহ 1783 সালে শুরু হয়, সেই নুরুল দিনকে কেন্দ্র করে আলোচ্য এই নাটকটি রচিত। আর লেখক এই নাটকটিকে, এই কাব্য নাটকটিকে ঐতিহাসিক ঘটনা অবলম্বন করে এই নাটকটি তিনি শুধু নুরুল দিনের জীবনকে তিনি তুলে ধরেননি, তিনি নাটকটি লিখেছিলেন স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে, অর্থাৎ সেই সময় ইংরেজ সরকারের বিরুদ্ধে, দেশীয় দালালদের বিরুদ্ধে নুরুল দিন যেভাবে জেগে উঠেছিল, পাকিস্তান সরকারের বিরুদ্ধে এদেশের মানুষের সেভাবে জেগে ওঠে, তাদেরকে অনুপ্রাণিত করাও এই নাটক লেখার তার একটি উদ্দেশ্য ছিল। তাহলে নুরুল দিন হয়ে উঠেছিল সর্বকালের একজন প্রতিবাদী চরিত্র। এ নিয়ে আমি অনেক আলোচনা করেছি। যাই হোক, আমরা এই ঐতিহাসিক চরিত্রের মধ্যে আমরা দেখব 1783 সালে নুরুদ্দিন, যার প্রকৃত নাম ছিল নুরুদ্দিন, তাকে কেন্দ্র করে রংপুর, দিনাজপুর এবং কোচবিহার এই অঞ্চলগুলোতে কৃষকদের যে চরম বিদ্রোহ, ইংরেজ এবং এই দেশীয় ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে আন্দোলন যে চরম আকার ধারণ করে, সেই আন্দোলনকে কেন্দ্র করে এই নাটকটি রচিত। তো নাটকের প্রথম 7টি দৃশ্য আমি আলোচনা করেছি, যে কিভাবে এই নাটকের কৌশল, প্রথমে নায়ক প্রস্তাবনা অংশ দিয়ে শুরু হয়েছে, এটা নিয়ে আলোচনা করেছি। তারপর নাটকে মূল যে নায়ক নুরুল দিন, তাকে মৃত অবস্থায় মঞ্চে নিয়ে আসা হয়েছে অভিনব পদ্ধতিতে, আবার তাকে জীবিত করা হয়েছে। তাকে জীবিত করে তারই মধ্যে দিয়ে লেখক আমাদেরকে ঘটনাকে নিয়ে গিয়েছেন 1783 সালের মধ্যে, অর্থাৎ নুরুল দিন তার নিজের কথোপকথনের মধ্যে দিয়ে নাটকের ধারাবাহিকতা রক্ষা করেছে এবং সেই সময় কি কি ঘটনা ঘটেছে, কিভাবে মানুষকে ইংরেজরা এবং দেশীয় মহারাজারা নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের বিরুদ্ধে কৃষকরা কিভাবে বিদ্রোহ করেছে, এই সামগ্রিক চিত্র নুরুল দিনের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এটি যেহেতু কাব্যনাটক, কাব্যনাটকের মূল বিষয় হচ্ছে ব্যক্তির অন্তর্লোকের রহস্য উন্মোচন, অর্থাৎ ব্যক্তির অন্তর্গত ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে কাব্যনাটকের মূল বিষয়। তাহলে এখানে ঐতিহাসিক বিষয়টি কিভাবে আসলো? লেখক এই ব্যক্তির অন্তর্গত ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে তৎকালীন ঐতিহাসিক বিষয়বস্তুকে তুলে ধরেছেন। কিছুটা গণনাটকের পর্যায়ে এটি চলে গিয়েছে, কিন্তু তারপরও এখানে তিনি সরাসরি যুদ্ধকে দেখাননি। ইংরেজ পক্ষেরও মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া, নুরুল দিনের, আব্বাসের, তার স্ত্রী আম্বিয়া, সকলের মানসিক অনুভূতির মধ্যে দিয়ে নাটকের কাহিনী উঠে এসেছে, যেহেতু এটি একটি কাব্যনাটক। তো আমরা শেষ দৃশ্যে, যেহেতু 7ম দৃশ্য পর্যন্ত পড়িয়েছি, সেহেতু আমাদের 6ষ্ঠ দৃশ্যে এবং 7ম দৃশ্যে আমরা গিয়ে দেখি যে নুরুল দিন মঞ্চে তাকে জীবিত করেছিল। সে 1783 সালে কীভাবে ইংরেজরা এবং দেশীয় মহারাজারা, দেবী সিংহের মতো ইজারাদাররা এই দেশকে শোষণ করে সে চিত্র জনগণের সামনে তুলে ধরছে, সবাইকে একত্রিত করছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, এবং কীভাবে তারা শোষণ করছে সে দৃশ্য সে তুলে ধরেছে। এবং একটা পর্যায়ে সকলকেই নিয়ে 6ষ্ঠ দৃশ্যে আমরা দেখি যে ইংরেজ কালেক্টর গুডলেটের কাছে সে গিয়েছে, যে কিভাবে ইংরেজরা তাদেরকে শোষণ করছে, দেবী সিং তাদেরকে শোষণ করছে, এই দৃশ্য তাদেরকে গুডলেটের কাছে, কালেক্টর গুডলেটের কাছে তুলে ধরতে। এই কালেক্টর গুডলেটকে আমি আলোচনা করেছি যে ওয়ারেন হেস্টিং তৎকালীন ইংরেজ গভর্নর, সে নতুন পাঠশালা বন্দোবস্ত আরম্ভ করেছিল রাজস্ব আদায়ের জন্য। সেই বন্দোবস্ত ব্যবস্থায় যে বেশি টাকা দিবে তাকে ইজারাদার নিয়োগ করা হতো। এই কারণে দেবী সিং বেশি রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে ইজারাদার হয় এবং এই ইজারাদারকে নিয়ন্ত্রণ করার জন্য কালেক্টর নামে একটা পদ সৃষ্টি হয় এবং সেই কালেক্টর হচ্ছে গুডলেট। তো দেবী সিং যেহেতু প্রচণ্ড অত্যাচার করছিল, সেহেতু নুরুল দিন তার প্রথমে আবেদন করেছিল দেবী সিংয়ে সরিয়ে দেওয়ার জন্য। ইংরেজরা তার আবেদনে কোনো সাড়া দেয়নি, কেন ইংরেজরা এদেশ থেকে অর্থ লুট করতো, দেবী সিংও লুট করতো, অর্থাৎ যে নিজে দুর্নীতিবাজ সে কেন আরেকজন দুর্নীতিবাজকে সরায়নি। তখন নুরুল দিন তার দলবল সহ 6ষ্ঠ দৃশ্যে আমরা দেখি স্বয়ং গুডলেটের সামনে এসে তার অভিযোগগুলো জানিয়েছে, কিভাবে তাদেরকে অত্যাচার করছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বউকে তুলে নিয়ে যাচ্ছে, কীভাবে তাদের ঘরের জিনিসপত্র সব ধ্বংস করে দিয়ে যাচ্ছে, ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, সব কিছুই সে তুলে ধরছে। আসলে এগুলো সব তারা জানেন ইংরেজরা,
তারপরেও নুরুদ্দিন জানতেন ইংরেজ এগুলো সব জানে, ইংরেজদের মদদে এগুলো হচ্ছে। তারপরে নুরুদ্দিন তুলে ধরছেন এই কারণে যে সকল যাদেরকে নিয়ে সে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে দেখাতে চেয়েছে যে ইংরেজদের কাছে আবেদন নিবেদন করেও কোনো লাভ নেই, কারণ ইংরেজরা কখনো দেবী সিংয়ের বিরুদ্ধে যাবে না, কৃষকদের ভালো তারা চাইবে না। এই কারণে এই বাস্তব দৃশ্যটি তিনি দেখাতে চেয়েছেন। এবং ইংরেজদের সাথে যেহেতু তার সম্মুখ কথোপকথন হয়ে গিয়েছে, সেহেতু যুদ্ধ অবসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কেননা এরপরে ইংরেজরা খেপে গিয়েছে এবং নুরুদ্দিনও বুঝতে পেরেছে যুদ্ধ ব্যতীত দ্বিতীয় কোনো পন্থা নেই। সপ্তম দৃশ্যে গিয়ে এটা আমরা দেখতে পারি। ষষ্ঠ দেশে অভিযোগ জানানোর পরও সপ্তম দৃশ্যে গিয়ে দেখি উল্টো নুরুদ্দিন এবং তার যোদ্ধাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের আলোচনা করব অষ্টম দৃশ্য নিয়ে আলোচনা করব। অষ্টম দৃশ্যে দেখি যেহেতু তারা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আর ইংরেজরা তাদেরকে খুঁজে ফিরছে, ইংরেজ লাঠিয়াল বাহিনী, ইংরেজ সিপাহীরা, সেহেতু কারো পক্ষে ঘর বাড়িতে থাকা আর নিরাপদ মনে হচ্ছে না। তখন পাটগ্রাম, এই পাটগ্রামের তারা তখন আশ্রয় নিল জঙ্গলে এবং পূর্ণিমার মধ্যরাত। এখান থেকে আমাদের কাহিনী অষ্টম দৃশ্য শুরু। আগের ক্লাস তোমরা করে নিবে, পুঙ্খানু আলোচনা হয়েছে সপ্তম দৃশ্য পর্যন্ত। অষ্টম দৃশ্যে দেখি নুরুদ্দিনের বন্ধু আব্বাস একটি গুরুত্বপূর্ণ চরিত্র। অনেকে বলে থাকেন আব্বাস নুরুদ্দিনের যেন আরেকটি সত্তা, অর্থাৎ আব্বাস একটা নেতিবাচক বা নেগেটিভ চরিত্র হিসেবে অনেকে দেখেন যে মানুষের মনের মধ্যে দুই ধরনের চরিত্র থাকে। একটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার যুদ্ধ করা, আরেকটা হচ্ছে নিজের মধ্যে নিজের দ্বিধাদ্বন্দ্ব। কাব্যনাটক যেহেতু ব্যক্তির অন্তর্দ্বন্দ্ব, অর্থাৎ এই কাজটি করব আবার দ্বিধা, কাজটি করা ঠিক হবে কিনা। অনেকে মনে করেন আব্বাস যেন নুরুদ্দিনের দ্বিতীয় সত্তা, যেমন নুরুদ্দিন ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু আব্বাস বলছে কাজটা ঠিক হচ্ছে না, সরাসরি যুদ্ধ করা ঠিক হবে না, এবং সে এটার বিরোধিতা করছে। এই কারণে অনেকে মনে করছেন এটা যেন নুরুদ্দিন আরেকটি সত্তা, এক সত্তা তাকে সম্মুখ যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে, আরেকটি সত্তা তাকে যুদ্ধ থেকে সরিয়ে নিতে চাচ্ছে। আসলে তা নয়, এখানে আব্বাস একটি পূর্ণাঙ্গ চরিত্র, যে নুরুদ্দিনের বাল্যবন্ধু এবং নুরুদ্দিনের সুখ দুঃখের সাথেই। সে আসলে নুরুদ্দিনকে বোঝাতে চাচ্ছে যে ইংরেজদের দক্ষ বাহিনী গোলা বারুদের বন্দুকের সামনে লাঠি সোঁটা নিয়ে যুদ্ধ করে কখনো জয় লাভ করা যাবে না। তার চেয়ে তিনি বলতে চেয়েছেন এই দেশের মানুষকে তিনি গড়ে তুলতে চেয়েছেন, সঠিক মানুষ হিসাবে তিনি গড়ে তুলতে চেয়েছেন এই দেশের মানুষকে। অর্থাৎ তারা যদি ইংরেজদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, তাই এই দেশের মানুষের প্রকৃত মানুষ হিসাবে আগে গড়ে উঠতে হবে, যেন এই দেশে কোনো বেঈমান রাজাকার সৃষ্টি না হয়। যদি আমরা তা তৈরি করতে না পারি, তাহলে নতুন আরেকটি নবাব সৃষ্টি হবে, সেই নবাব আবার সেই দেবী সিংয়ের মতোই হয়ে যেতে পারে। আর যদি সত্যিকারে আমরা নিজেদেরকে সংশোধন না করি, তাহলে ইংরেজদের পক্ষে আমাদের আবার জেতা নাও সম্ভব হতে পারে। এই প্রকৃত সত্যটাই কিন্তু আব্বাস ধরতে চেয়েছে। যাই হোক, আমরা অষ্টম দৃশ্যে দেখি পূর্ণিমার চাঁদের মধ্যরাতে আব্বাস বসে আছেন। পূর্ণিমার চাঁদকে তার এতই সুন্দর লাগছে যে সেই অসাধারণ উপমার মধ্যে দিয়ে সে দৃশ্যটি তুলে ধরেছেন। মোহরের ছালা যেন পড়ে গেছে কোম্পানির মাঠে, উয়ার ভিতর দিয়া গাবুরালি করি চান হাটে। অর্থাৎ মোহরের ছালা কোম্পানির মাঠে যেমন পড়ে থাকে, ঠিক তেমন করে আকাশের তারা যেমন মোহরের চান হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তাদের মধ্যে দিয়ে গাবুরালি অর্থাৎ গর্ব করে চাঁদ হেঁটে যাচ্ছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অথচ এই পৃথিবীর দৃশ্য, এই বঙ্গদেশের দৃশ্য, উত্তরাঞ্চলের দৃশ্য তার বিপরীত। এখানে মানুষ নির্যাতিত, চরম শোষণের শিকার, অথচ প্রকৃতিগত সুন্দর। যখন আব্বাসের কাছে নুরুদ্দিন রাত্রেবেলা নুরুদ্দিনের চোখে ঘুম নেই, তখন নুরুদ্দিন তাকে বলে দেখো চাঁদ কত সুন্দর। তখন একজন প্রকৃত দেশপ্রেমিক নেতা নুরুদ্দিনের কণ্ঠে ভেসে ওঠে পূর্ণিমার চাঁদ নয়, অনাহারী মানুষেরা চায় ধানের সুগ্রাণ যেন বুক ভরি যায়। পূর্ণিমার মতো হয় সন্তানের মুখ রোশনাই, ইহার অধিক মুই কিছু চাও নাই। হামার সিনায় যদি কান পাতি শুনিস আব্বাস, ইয়ার অন্যথা নয় দমে দমে একে সে আওয়াজ। এ পূর্ণিমার চান নয়, আমি চাই সবাই গোড়ায় ধান ভরে উঠুক, সবাই ধানের ঘ্রাণে সবার বুক ভরে উঠুক, সবার মুখ পূর্ণিমার চানের মতো সুন্দর হয়ে উঠুক, অর্থাৎ সবাই খেয়ে পড়ে সুন্দর করে বেঁচে থাকুক। একজন নেতা তো এটাই চায়, সে এই কথাই বলছেন।
তারপর সে বলছে তোমার সাথে তোমার ছোটোবেলার থেকেই আমার ভালো সম্পর্ক। তখন তার মুখ চোখ দেখে বলতেছে যে নুরুলদিনকে বলতেছে সবাই তো তোমাকে রাজা মনে করে। তখন নুরুলদিন বলছেন তুমি তো জানো আমি কখনো সিংহাসন চাই না, আমার স্ত্রীর উপরে আমি খুশি নই। তখন তখন নুরুলদিন বলছেন কেন তুমি তোমার স্ত্রীর উপর খুশি নাও? তখন বলছেন যে আমার স্ত্রী আম্বিয়া, সে চায় আমি রাজা হই, সে আমার সিংহাসনের পাশে বসবে। এই অঙ্কে এই দৃশ্যে নুরুলদিনের অন্তর্লোককে খোলাখুলিভাবে আব্বাসের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এই জন্য লেখক এই কাল্পনিক আব্বাস চরিত্রটি নিয়ে এসেছেন ঐতিহাসিক চরিত্র নুরুলদিনের ব্যক্তিগত জীবনের ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে তুলে ধরার জন্য। কেননা ইতিহাস শুধু ঘটনার কথা বলে, ব্যক্তির অনুভূতিকে তুলে ধরে না। আর লেখকের উদ্দেশ্য ঐতিহাসিক ঘটনার ভিতর দিয়ে ব্যক্তির অনুভূতিকে তুলে ধরা। এর জন্য কল্পনার আশ্রয় অবশ্যই নিতে হয়, কিছু কাল্পনিক চরিত্রের দরকার পড়ে। এই জন্যই আব্বাস চরিত্রে আগমন। এবং কাব্যনাটকের মূল বিষয় তো ব্যক্তির অন্তর্লোকে রহস্য উন্মোচন। তখন সে বলছে যে আম্বিয়া রাজসিংহাসনে বসতে চায়। তখন বলে কি ঠিক আছে, তাহলে তোমাকে তো সবাই রাজাই মনে করে, তাহলে তুমি রাজসিংহাসনে বসো। তখন তুমি এগুলো কি বলছো, রাজসিংহাসন? জঙ্গলে আসিয়া ডেরা বান্দিবার পরে নুরুলদিন বলছেন কিষানের বাহিনী গড়িয়া সবার সম্মুখে মুই নিজ হাতে বন্দুক ধরিয়া ফতেপুর, কাকিনায়, টেপায়, পাংশায় এই কয় মাসের ভিতরে যত যুদ্ধ করিলাম তুচ্ছ করি নিজের জীবন। রাজসিংহাসন জীবন হাতত করি গভীর নিষেধে কি কারণ, কিসের লোভেতে? নায়ক গোমস্তাগণ বধ করিলাম দায়ের কপিতে। অর্থাৎ টেপার জমিদারের নায়ককে হত্যা করার মধ্যে দিয়ে তারা শুরু করেছে নায়েব গোমস্তা, ইংরেজ দালাল হত্যা করা শুরু করেছিল নুরুলদিনের বাহিনী। তারা মনে করেছিল এদেশীয় দালালদের যদি আমরা হত্যা করে ফেলতে পারি তাহলে ইংরেজদের পক্ষে আর এদেশকে শোষণ করা সম্ভব না, কারণ ইংরেজরা তো দালালের মধ্যে দিয়ে এদেশকে শোষণ করছে। তাহলে সে বলছে যে এত মাসের পর মাস এই কাজ করে যাচ্ছি, সেটা কি সিংহাসনের আশায়? আমি তো সিংহাসনের আশায় এগুলো করছি না, তুমি তো সেটা ভালো করেই জানো। তখন আব্বাস বলছে এই কারণেই তোমাকে আমি বলেছি যে এই দেশের মানুষকে যদি সঠিকভাবে তৈরি করতে না পারো তাহলে তারা আবার সে সিংহাসনেকে বসলে আবার একটা দেবী সিংহে সৃষ্টি হবে। তোমার স্ত্রী আম্বিয়াকে দেখো। তখন সে বলেছে যে তোমার খেয়াল করি ভাবিয়া দেখো, পরের কথা নাই, তোমার আম্বিয়া হবার সে চায় রাজধানী কেন চায়? হামার সে এক কথা মানুষ এলাও মোটেও তৈয়ার নোয়ায়। অর্থাৎ মানুষকে আগে সংগ্রামী মানুষ হিসাবে, সত্যিকারের সংগ্রামী মানুষ হিসাবে গড়ে তোলো, মানুষের ভেদাভেদ তুলে ফেলো, মানুষের মধ্যে যেন বেঈমান দালাল এদের না থাকে বাঙালির মধ্যে, এই বোধটা আগে জাগ্রত করো। এটার জন্য যদি এক জীবন, দুই জীবন কিংবা তিন জীবনও যায়, 3 যুগও যায়, যাক, তারপরও তুমি আগে তাদেরকে মানুষ তৈরি হোক, তারপরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে তখনই জয়লাভ সম্ভব। এটাই আব্বাস বলতে চেয়েছে। যাই হোক, কিন্তু নুরুলদিন বলেছেন এই অত্যাচার আমার আর সহ্য হয় না ইংরেজদের, আমার পক্ষে বসে থাকা সম্ভব না। আব্বাস একসময় ঘুমিয়ে পড়ে, শুধু জেগে থাকে নুরুলদিন। তখন ব্যক্তি নুরুলদিন তার পিছনের ইতিহাসকে স্মরণ করে, ছোটবেলার সেই ইতিহাসেরকে স্মরণ করার মধ্যে ব্যক্তি নুরুলদিনের ভিতর যে অগ্নি জ্বলে উঠেছে ইংরেজদের মহাজনের বিরুদ্ধে বিদ্রোহের, সেই বিদ্রোহের সূচনা কিভাবে হয়েছে সেই অতীত ইতিহাসের দিকে লেখক আমাদেরকে নুরুলদিনের অতীত ভাবনার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন। যে নুরুলদিন তখন বয়স ছিল 7-8 বছর, মাথার উপর সূর্য অগ্নি ঢালে যায়, তখন নুরুলদিন নিতান্ত চ্যাংরায় 8-10 বছরের মক্তবে যায়, তিস্তার পানিতে পড়ি সারাবেলা মাথায় ঝাঁপায়, গাছ হতে ফল পাড়ি খায়, ডাল ভাঙি ফুল ছিঁড়ি দৌড়ে পালায়, নিশীতে সে বাবের বগলেতে সুতি সুখে নিদ্রা যায়। এই যে তার সুন্দর জীবন ছিল, সে খুব পানিতে সাঁতরিয়ে, ডালে গাছে উঠে, বাপের বগলে ঘুমিয়ে সে সুখে নিদ্রা যেত, মক্তবে পড়তো। একদিন তার বাবা তাকে বলল তোমার আজকে মক্তবে যেতে হবে না, তুমি আমার সাথে আসো, আমার সাথে তুমি আজকে লাঙল চাষ করবে। তখন সে খুব খুশি হয় যে মক্তবে কানমলা খেতে হবে না, খুব খুশি হয়ে সে নাচতে নাচতে বাবার সাথে যায়। তখন বাবা যখন খেতে পৌঁছায় তখন বাবার কণ্ঠস্বর অন্যরকম হয়ে যায়। সে নুরুলদিনকে বলে পারবো না রে নাঙ্গল ঠেলিব নাঙ্গল আজি, বাপ ও বেটা আয়, বাপ আয়। তখন নুরুলদিন খুশিতে বলে জলে বলদ তবে জুতি দাও বাবা, আর কেমনে চষিত হয় আগত শিখাবা, একবার দেখিলেই পারবে নিশ্চয়, তুমি বলদ জলে জুড়ে দাও, আমি একদম ঠিক মতো করবো। কিন্তু হঠাৎ হতভম্ব হয়ে নুরুলদিন দেখে তার পিতা জলে বলদ না জুড়ে নিজেকেই জুড়ে দিচ্ছে। সে বলে বলদ কোথায়, তুমি কেন জলকে ঘাড়ে নিচ্ছ? তখন সে বলছে বলদ নাই বাপ। সে তখন বলছে
বাপ তার নিষ্কান্ধে জল তুলিল, জল সে অতি দূরে নিজেকে জেতিল, বলিল নুরুল দিন বেইচেন এ কি হয় কণ্ঠে বলদ, বাপ আজি হতে লাঙলের নতুন বলদ আমি, আমার নুরুল দিন কান্দিয়া সুতায়, বাপ যান তুমি কেন বলদ কোনঠাই, বলদ তো নাই বাপ, বেচিয়া নগদে রাজার খাজনা শোধ দিন কোনো মতে। কি অসহ্যকর নির্যাতন শোষণ, যে খাজনা দিতেই হবে, পেটে ভাত থাকুক আর না থাকুক, কিছু থাকুক আর না থাকুক। নুরুল দিনের পিতাকেও রাজার খাজনা আদায় করতে শেষ বলদটি পর্যন্ত তাদেরকে বিক্রি করে দিতে হয়েছে, যেটি দিয়ে তারা জমি চাষ করত। এখন বলদের অভাবে নিজে ঘাড়ে সে লাঙল তুলে নিচ্ছে, বলদের গরু সে নিজেই সাচ্ছে। কত ভয়ঙ্কর সেই দৃশ্য। সে পুত্রকে বলছে তুমি জোরে জোরে আমাকে ঠেলো, আমি যদি দৌড়াতে না পারি আমাকে পিটাও। তখন সে হতভম্ব হয়ে গেছে, তখন সে বাবা ছেলেকে বাধ্য করেছে তার পিঠে লাঙল জোরে ঠেলে ঠেলে নিয়ে যেতে। এবং তখন জমিন চষিয়া চলে বাপ তারা ভাঙিয়া যায় কোমর, কেন গরুর মতো লাঙল পিঠে নিয়ে ওইভাবে হাঁটা মানুষের পক্ষে তো সম্ভব নয়। ফলে পিতার কোমর ভেঙে যায় একটা পর্যায়ে জমি চাষ করতে গিয়ে। অগ্নি ঢালে যায় সূর্যবেলা দুপোহর, জোয়াল কান্দিতে বাপ আকাশাত পড়ে যায় জমির উপর, ঘাড় ভাঙ্গি পড়িয়া সে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ। বাপ জন্মর ভাগাড়ে অন্তিমকালে পশুর মতো ডাক ভাঙ্গি উঠিল হাম্বায়, মানুষ উঠিল ডাকি পশুর ভাষায়, স্তব্ধ মারি শকুন তাকায়। কত ভয়ঙ্কর, পশুর মতো চিৎকার করে ঘাড় ভেঙ্গে তার পিতা জমিনের উপর ক্ষেতের উপর পড়ে মারা গেল। এই ভয়ঙ্কর দৃশ্য ঘটল 10 বছরের নুরুল দিনের চোখের সামনে। সেই চিৎকার সে আজও ভুলে যেতে পারেনি। ফলে সেই অগ্নি যে তার বুকে, ইংরেজদের বিপক্ষে, মহাজিনের বিপক্ষে যে অগ্নি তার বুকে জ্বলে উঠেছে, সেই অগ্নি সে আজও বহন করে নিয়ে যাচ্ছে এবং সমগ্র মানুষকে সমবেত করেছে ইংরেজদের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে। নুরুল দিন সকলের দিকে রাত্রেবেলা তাকায়। এইভাবে আমরা নুরুল দিনের অতীত, কীভাবে নুরুল দিন এই অবস্থানে এসেছে সেটা আমরা জানতে পারলাম তার অতীত উন্মোচনের মধ্যে দিয়ে। এখন দেখি নুরুল দিন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু নুরুল দিনের চোখে ঘুম নেই। সবাই ঘুমের মধ্যে দিয়ে দুঃখ বলার চেষ্টা করছে, কিন্তু না ঘুমিয়ে নুরুল দিন যেন সকলের দুঃখকে নিজের কাঁধে তুলে নিচ্ছে। যায় নিন সবে নিন যায়, নিশীতে নামিয়ে আসে নিন সবে নিপনেসে ভুলায়। সবাই দুঃখ ভুলে যায় ঘুমে, যখন স্তব্ধ ধরি সবে নিন যায়, হামার জগৎ ভাঙি ডাকে ওঠে বলদ হাম্বা। সেই যে পিতা মারা গিয়েছিল, বলদের গরুর জল কাঁধে নিয়ে গরুর মতো চিৎকার করে ঘাড় ভেঙে সে চিৎকার তার বুকের উপর বারবার উঠে আসে। সে যেন তার পিতার কথাই মনে করে আজও সে ইংরেজ এবং মহাজনের অত্যাচারের চিত্র ভুলতে পারে না, এবং সে অত্যাচার তো এখনও থেমে থাকেনি, আরও বরং অনেক বেড়ে গিয়েছে। তখন সে সবাইকে ডাকে, আব্বাস, ভবানী, গরিবুল্লাহ, হরেরাম, মজিবুর নিয়ামত, নুরুল ইসলাম, বিপিন, অযোধ্যা, শম্ভু, হায়দার, কিন্তু কেউ জাগে না। সে আস্তে আস্তে ডাকে। তাহলে এখানে নামগুলো দেখে বুঝছি যে নুরুল দিন হিন্দু মুসলমান সব কিছুর ঊর্ধ্বে, সবাই তাকে দেবতার মতো মনে করে, এবং শোষিত শ্রেণীর মধ্যে কোনো ধর্ম বৈষম্য নেই, সবাই শোষিত, হিন্দু শোষিত, মুসলমানও শোষিত, এবং নুরুল দিন কোনো হিন্দু মুসলমান নয়, সে শোষিত জনগণের নেতা। এই নামগুলোর মধ্যে দিয়ে লেখক এই জিনিসটি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তাহলে অষ্টম দৃশ্যের মধ্যে দিয়ে আমরা দেখি ব্যক্তি নুরুল দিনের ভিতরগত অনুভূতিকে লেখক এখানে তুলে ধরেছেন। নবম দৃশ্যে আমরা দেখি, যেহেতু নুরুল দিনকে ধরার জন্য ইংরেজ বাহিনী হন্যে হয়ে উঠেছে, কিন্তু কেউ নুরুল দিনের নাম বলছে না, সবাইকে অত্যাচার নির্যাতন করে শেষ করে ফেলছে এবং ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তারপরে কেউ নুরুল দিনের নাম মুখে আনছে না। ফলে নুরুল দিনকে তারা খুঁজে পাচ্ছে না। নীলকুরাশ অর্থাৎ ইংরেজ পক্ষের লোককে এখানে নীলকুরাশ হিসাবে দেখানো হয়েছে, এবং কৃষক পক্ষের লোককে লাল কোরাস হিসাবে দেখানো হয়েছে। নীল কোরাসরা বলছে, তালাশ করো, তালাশ করো, তালাশ করি দেখো, দস্যু নুরুল দিন দেখো আশেপাশেই আছে। কাই 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 কইলে পূব দিকে আছে, সেঠাই দেখো জনমানুষের শতেক ঘর আছে, ঘরগুলোতে আগুন দিলাম সটকি পড়ে আছে। পূব দিকে আছে বলছো, পূব দিকে সব ঘর পুড়িয়ে দিয়েছি। মানে নুরুল দিনের সাথে যারা বিদ্রোহ করেছেন তাদেরকে ধরার জন্য যেদিকে যত মানুষ পাচ্ছে মেরে ফেলছে, ঘর বাড়ি পুড়িয়ে ফেলছে। জ্যান্ত পারেন মরায় পারেন আনেন ওয়াল্লাস, অর্থাৎ নুরুল দিনকে জ্যান্ত পারেন মরায় পারেন আনেন ওয়াল্লাস, এমন অবস্থা ইংরেজদের থাকে। জ্যান্ত পাই মরা পাই, যেভাবে পাই তার লাশ এবং তাকে আনা চাই।
কাইকুলে দক্ষিণেতে আছে, দক্ষিণেতে বন্ধ করে দিলাম খেয়া ঘাট, ভাত বন্ধ করে দিলাম বন্ধ বাজার হাট। মানে পূব দিকে তো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, দক্ষিণে বাজারঘাট বন্ধ করে ভাত বন্ধ করে দিয়েছে, তারপর লোক নুরুলদিনের নাম বলছে না। আবার কথা উঠছে উত্তরে তো রয়েছে, উত্তর দিকে তো আওয়াজ শুনতে পাচ্ছি, কেন উত্তরে তো স্বয়ং ইংরেজ বাহিনী আছে, কামান আছে, বারুদ আছে, আছে টাটুর ঘোড়া, এরা অত্যাচার নির্যাতন করছে, মানুষদেরকে মেরে ফেলছে। কিন্তু এই অবস্থার মধ্যেও নুরুলদিনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নবম দৃশ্যে আমরা দেখি দুই ইংরেজ, একজন হচ্ছেন লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড, আর একজন হচ্ছেন রেভিনিউ সুপারভাইজার মরিস। এই দুইজন হচ্ছে যুবা, যাদের দায়িত্বই হচ্ছে বিদ্রোহীদেরকে দমন করা, কিন্তু দুইজনই পুরো ব্যর্থ হচ্ছেন এবং পরস্পরকে দোষারোপ করছেন। যে একজন আরেকজনকে বলছেন তুমি আমাকে সাহায্য করছো না, এই জন্য আমি ধরতে পারছি না। লেফটেন্যান্ট বলছেন মরিসকে, মরিস বলছেন আমি সাহায্য করছি, তুমি ঠিকমতো কাজ করছো না। কিন্তু একটা পর্যায়ে দোষারোপ করলেও তারা শেষ পর্যায়ে এই কথা বলতে বাধ্য হয় যে কোম্পানি এক অর্থে জননী যে আমরা কেউ তো তার স্থান থেকে বঞ্চিত হয়নি, এই দুগ্ধ নিরাপদ রাখা আমাদের স্বার্থিক কর্তব্য, অতএব ঝগড়াঝাটি আমাদের পক্ষে মানায় না। অর্থাৎ কোম্পানি তাদের মায়ের মতে, কোম্পানির মাধ্যমে তো দেশকে শোষণ করে তারা খেতে পারছে, অর্থাৎ নিজেদেরকে মধ্যে ঝগড়াঝাটি করে নিজেদের কোম্পানির স্বার্থ ক্ষুণ্ণ করলে তো আমরাই টাকা আয় করতে পারবো না। এই সত্যি কথাই নিজেরাই নিজেদেররা স্বীকার করেছেন। তখন লেফটেন্যান্ট বলছেন দস্যুদের অবস্থার গতিবিধি সম্পর্কে কিছুই নেটিভের কাছ থেকে জানা অসম্ভব, ওই যে দেশিদের কাছ থেকে জানা অসম্ভব। আমার বিশ্বাস আপনার গোয়েন্দারা প্রায় সবাই এখন নুরুলদিনের নামে এই লোকটি অনুগত হয়ে গেছে, অর্থাৎ তারা এখন আর এই দেশীয় লোকদের অনুচরদেরকে বিশ্বাস করতে পারছে না। তারা মনে করছে এদেশীয় লোকরা কেন নুরুলদিনকে ধরিয়ে দেবে, সবাই নুরুলদিনের পক্ষে চলে গিয়েছে। তখন তারা বলতেছে পোড়ামাটি নীতি তবে চালাবো আবার। এই 6 মাস ধরে সারা রঙ্গপুরে দেখলাম শহর বন্দর গ্রাম অগ্নিকুণ্ডে পরিণত করে, মানে একটা পোড়ামাটি নীতি, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে সর্বশান্ত হবে, তারা প্রাণ দেবে, তবুও নুরুলদিনের কোনো সংবাদ দেবে না, তাদের নেতার কোনো সংবাদ তারা দেবে না। কাজে তারা কি ঠিক করলো, মোগল হাটে তারা যুদ্ধ করবে নুরুলদিনের বিপক্ষে এবং পুরা পাটগ্রামকে তারা ঘিরে ফেলেছে এবং তারা যুদ্ধ করবে। তারা আরেকটি সত্যি কথা বলল যে মুসলমান মন্দির প্রতিমা ধ্বংস পূর্ণ বলে মনে করে, অথচ হিন্দুরা সেই মুসলমান লোকটিকে, একজন মুসলমানকে দেবতার মতো পূজা করে। আমি এই লোকটিকে বুঝতে পারি না, বঙ্গদেশে অন্য কোনো বিদ্রোহীর মতো কেন এই লোকটি কখনো কোম্পানির কুঠি কিংবা বাহিনীকে হামলা করে না। অর্থাৎ যে মুসলমানরা প্রতিমা ধ্বংস করে সেই মুসলমান নেতাকে হিন্দুরা দেবতা পূজা করে, তাহলে নুরুলদিন হচ্ছেন সকল শোষিত মানুষের কাছে দেবতা। এবং কেন নুরুলদিন হামলা করে না, নুরুলদিনদের প্রথমেই উদ্দেশ্য ছিল যে এই দেশীয় দোসর, দালাল, মহাজন, ইজারাদার এদেরকে হত্যা করে ইংরেজদের দালালদের নিচ্ছিন্ন করতে পারলে ইংরেজদের পক্ষে আর বেইমান খুঁজে পাবে না, ইংরেজরা ওই সুদূর ইংল্যান্ড থেকে একা একাই দেশ আর শাসন করতে পারবে না, একটা পর্যায়ে তারা বাধ্য হয়ে চলে যাবে। তাই তারা প্রথমে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরে না, তারা এই দেশীয় দোসর, দালালদের, গোমস্তা এদেরকে হত্যা করতে আরম্ভ করে। কিন্তু কোচবিহার, দিনাজপুর, এদ্রাকপুর প্রভৃতি অঞ্চল থেকে সমগ্র নুরুলদিনের কাছে চলে আসায় পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, এবং গুডলেটের কাছে গিয়ে তাদের সবাইকে নিয়ে নুরুলদিন যখন অভিযোগ জানায়, তখন একটা পর্যায়ে পরিস্থিতি এমন হয়ে ওঠে যে তখন শুধু গোমস্তা হত্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সরাসরি ইংরেজদের বিরুদ্ধেই সব কিছু চলে যায় এবং যুদ্ধ অবসম্ভব হয়ে ওঠে। দশম দৃশ্যে আমরা কি দেখি, এই দৃশ্যে আবার একটা ব্যক্তিগত বিষয়টা নিয়ে এসেছে নুরুলদিনের স্ত্রী আম্বিয়া হচ্ছে লেখকের একটি কল্পিত চরিত্র। নুরুলদিনের স্ত্রী এটা ঐতিহাসিক কোনো চরিত্র নয়, কিন্তু এখানে আম্বিয়া চরিত্রটি লেখক সাধারণ গৃহস্থ বাঙালি গৃহবধূ হিসাবে তুলে ধরেছেন। এখানে সে স্বামী পাগল, স্বামী, সংসার এগুলোই তার জীবন। এই যুদ্ধ, এই নুরুলদিন যে সকলের জন্য জীবন ত্যাগ করছে, এই কোনো কিছুতে তার কোনো মনোযোগ নেই। সে তার স্বামী তার কাছে থাক, তাকে নিয়ে সে সুখে সংসার করুক, স্বামীকে সে পাশে বসে পাখা করবে, স্বামীকে সে মিস্ত্রির গোলা গুলিয়ে শরবত পান করাবে, স্বামীকে নিয়ে সুখে সংসার করবে। আসলে আম্বিয়াকে লেখক তৈরি করেছেন স্বামী পাগল হিসাবে। উদ্দেশ্য হচ্ছে নুরুলদিনের দেশপ্রেমকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। আম্বিয়া চাচ্ছে নুরুলদিনকে ভালোবাসায়
আঁকড়ে ধরতে, আর নুরুল দিন দেশের মুক্তির জন্য নিজের সংসার, ভালোবাসা সব কিছুকে ত্যাগ করে কিভাবে এগিয়ে যাচ্ছে সে দৃশ্যকে আরও উজ্জ্বল করে তুলে ধরার জন্য এখানে আম্বিয়াকে স্বামী পাগল হিসাবে তুলে ধরা হয়েছে, প্রতিপ্রাণ হিসাবে। এবং নুরুল দিন কীভাবে এই সুখের সংসার পরিত্যাগ করে মানুষের জন্য, দেশের মুক্তির জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে, সেই দৃশ্যকে আরও ভালোভাবে তুলে ধরার জন্যই এই 10ম দৃশ্য অবতারণা। এখানে দেখি আম্বিয়া রাতের বেলা, যেহেতু কেউ তাদের গ্রামে নেই, কারণ গ্রামগুলো পুড়িয়ে দিয়েছে এবং তারা সবাই জঙ্গলে আশ্রয় নিয়েছে। সেই জঙ্গলে থেকে আম্বিয়া উঠে এসেছে আব্বাসের কাছে। আব্বাস তাকে বলল, একটু ভাবি আপনি কেন উঠে এসেছেন এই নিশীথ রাতে, এই অচিনপুরে? আমাকে খবর দিলেই তো আমি আপনার কাছে চলে যেতাম। তখন সে আম্বিয়া বলে, 6 দিন ধরে ঘরে তাই আসে নাই। নুরুল দিনের কথা বলছে, 6 দিন, কোনো দিন এত লম্বা থাকে নাই। ময়দানে বাহিরে বাহিরে ভাইজান উচ্চাটান হয়া করো তোমার সন্ধান, তাই আমি তোমার সন্ধান করছি। 6 দিন ধরে আমার স্বামীকে আমি পাচ্ছি না। তখন আব্বাস বলছে, ডিমলার জমিদার আর মোহন চৌধুরী নিজে কৃষকদের বিরুদ্ধে বিদ্রোহ, সৈন্য নিয়ে বিদ্রোহ করেছে এবং সে কৃষকদের দমন করার জন্য বেরিয়ে গিয়েছে। এবং নুরুল দিন, এই ডিমলার জমিদার যদি একবার নুরুল দিনের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিতে পারে, তাহলে অন্য জমিদাররা আবার তাদের সাহস ফিরে পাবে, আবার নির্যাতন আরম্ভ করবে। এই জন্য নুরুল দিন গিয়েছে ডিমলার জমিদারকে হত্যা করতে। কিন্তু আব্বাসের বিশ্বাস নুরুল দিন বেঁচে ফিরবে না। কিন্তু তার স্ত্রী এই কথা শুনে আরও কেঁদে কেটে একাকার, যে যদি জখম হয় কেমনে বা আছে, তাই জখম যদি হয়, আম্বিয়া বলছে, ওরে আল্লাহ তালা, মোর অভাগিনী আম্বিয়ার উপর কপাল হইবে কি আর, তাকে বসি পাংখা করিবার, মিস্ত্রির গুলি শরবত দিবার, জঙ্গ হতে ফিরিয়া আবার, আর কি আনিয়া দিবে আম্বিয়া শিথির বাহার। মানে এই কথা শুনে সে আরও কান্নাকাটি করছে। তখন আব্বাসের মনে হলো, স্ত্রীকে ভুলানো, অনেক একটা মহিলা মানুষকে দুঃখ দেওয়া ঠিক না, তাদেরকে ভুলানোর জন্য মিথ্যা কথা বলে কোনো অপরাধ নয়। তখন সে বলছে, না, নুরুল দিন ডিমলার জমিদের হত্যা করে অবশ্যই ফিরে আসবে, এতক্ষণে দেখো হত্যা করা হয়ে গিয়েছে, আপনি বাসায় যান, নুরুল দিন অবশ্যই ফিরে আসবে। সে তাকে সান্ত্বনা দেওয়ার এই বাক্যগুলো তাকে বলে। যখন আম্বিয়া চলে যায়, সে গুনগুন করে তখন গান গাইতে থাকে, রংপুরের আঞ্চলিক বিখ্যাত গান। মোর প্রতিধন আসেনে ফিরে জঙ্গ ফুরাইছে, আসিলেন কি বসিলেন কি উজাল করিয়া, পাংখা ধরে বাতাস করো ক্যারত করিয়া, ও কি ক্যারতে কি কোরাতে করিয়া। মানে এই আঞ্চলিক ভাষায় সে যখন গান গাচ্ছে, তখন দেখি এই গানের মাঝখানে নুরুল দিন আসলো, সে স্ত্রীর আদর উপভোগ করলো। এবং একটা পর্যায়ে এখানে দেখানো প্রেমিক নুরুল দিনকে মনে হলো আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে তা না। একটা পর্যায়ে আমরা দেখি নুরুল দিন আসলে একজন নেতা। সে তার স্ত্রী যখন তাকে বলে, আগুন পাটের শাড়ি কবেন দিবেন আনিয়া, আর পুষির বাড়ি যেমন গুবুর করিয়া, ও কি গুরমুর করিয়া, স্বামী জিতে ফিরেছে, স্ত্রী মনে রেখেছে স্বামী তো রাজা হয়ে গিয়েছে, তাহলে তার একটা আগুন পাটের শাড়ি, মানে মসলিন শাড়ি তাকে এনে দেবে। তখন খুব ঠান্ডা গলায় এবার নুরুল দিন বলে, গুবুর করিয়া? আম্বিয়া হয়। নুরুল দিন হাউস করিয়া? আম্বিয়া হয়। নুরুল দিন আগুন পাটের শাড়ি, রেশমের সুতা দেয়া বানায় যে শাড়ি? আম্বিয়া হয়। একখান আগুন পাটের শাড়ি, আর কিছু নয়। হঠাৎ নুরুল দিন চিৎকার করে ওঠে, আগুন 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 শাড়িতে নয়, প্যাটোতে আগুন, আগুন জ্বলে এই ঠাই আমার প্যাটোতে, কিষানের সন্তানের প্যাটের ভিতর, আর ওই আগুন পাটের শাড়ি বনে যায় উদাম তাই। অর্থাৎ যে আগুন পাটের শাড়ি যে তাঁতি বনে, তার শরীরে বস্ত্র নাই, এক সুতা বস্ত্র নাই, কঙ্কাল তা গতরে, আগুন পাটের শাড়ি কারি নেয় কোম্পানি কুঠিতে। অর্থাৎ যারা আগুন পাটের শাড়ি বনে তাদের কাছ থেকে তো কেনেই না, জোরপূর্বক তাদের শাড়ি কুঠির লোকেরা নিয়ে যায়। আগুন পাটের শাড়ি জ্বলে ওঠে তাঁতির প্যাটেতে, তার সারা বছর কষ্ট করে যে শাড়ি বুনলো তার দাম পেল না, ফলে অনাহারে সেই তাঁতিরা মরে গেল। এই কথা বলে রাগে নুরুল দিন চলে যায়। আম্বিয়া তার পিছে ক্ষমা চাইতে দৌড় দেয়। তাহলে এখানে দেখছি আম্বিয়াকে উতলা করে এখানে লেখক ব্যক্তি নুরুল দিনকে যেন তুলে ধরেছেন। যেমন আমরা হ্যামলেটের নাটকে দেখি ওফেলিয়ার ভালোবাসাকে ত্যাগ করেছেন হ্যামলেট ডেনমার্কের পচে যাওয়া রাজ্য ব্যবস্থাকে ভালো করার জন্য। ভালোবাসা আবদ্ধ থাকলে তো সেই ডেনমার্কের রাজ্য ব্যবস্থা যেটা ধ্বংস হয়ে গিয়েছে, সে ধ্বংস রাজ্য ব্যবস্থাকে আবার নতুন করে গড়ে তোলা তার পক্ষে সম্ভব হবে না ভালোবাসার মধ্যে আটকা থাকলে। তাই সে জোর করেই যেন ওফেলিয়ার বিরুদ্ধে ভালোবাসাকে ইচ্ছাপূর্বক প্রত্যাখ্যান করে। এখানেও আমরা দেখি নুরুল দিনকে যে
আম্বিয়ার ভালোবাসাকে সে প্রত্যাখ্যান করছে দেশের স্বার্থে। কারণ ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে বসে থাকলে তার পক্ষে নেতৃত্ব দিয়ে ইংরেজদের বিপক্ষে যুদ্ধ করা সম্ভব না। অর্থাৎ দেশপ্রেমিক নুরুল দিনের দেশপ্রেমকে আর উজ্জ্বল করার জন্য যেন এই দৃশ্যের অবতারণা। একাদশ দৃশ্যে আমরা ইংরেজ পক্ষকে দেখি। এর আগেও আমরা পঞ্চম দৃশ্যে দেখেছি ইংরেজদের নিজস্ব ব্যক্তিগত অনুভূতি, অর্থাৎ তারা দেশকে শোষণ করতে আসলো, শোষণের দিক দিয়ে তারা একই হলো, এদেশে যে তারা কষ্ট করে আছে সেই কষ্টের অনুভূতি তাদের কীরকম সে দৃশ্য লেখক তুলে ধরেছেন। যেহেতু এটি কাব্যনাট্য, সেহেতু প্রত্যেকের ব্যক্তিগত অনুভূতিকেও লেখক গুরুত্ব দিয়েছেন। এই একাদশ দৃশ্যেও আমরা দেখি যে কুঠিয়াল টমসনের স্ত্রী লিজবেথ এবং কালেক্টর গুডলাইট এসেছে লিজবেথদের বাড়িতে। উদ্দেশ্য, তার মনে হয়েছে রেভিনিউ সুপারভাইজার মরিস এবং লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড, এই দুই যুবা পুরুষ, তারা যেহেতু অবিবাহিত এবং এই লিজবেথের রূপের মোহে পড়ে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কারণেই তারা ভালো করে যুদ্ধ করছে না এবং নুরুদ্দিনের মতো বিদ্রোহী ধরা পড়ছে না, এবং গুডলাইটের কাছে মনে হচ্ছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে লিজবেথের প্রেম, এবং সে দুজনকে প্রেমের ফাঁদে ফেলে এই যুদ্ধ থেকে দূরে সরিয়ে রেখেছে। সে সরাসরি লিজবেথকে এই কথাও বলেছে। তখন গুডলাইট লিজবেথকে আরও বলতেছে, কোম্পানির সমস্যা অনেক, রঙ্গপুরে তার মধ্যে দস্যুদল দমন করাটা একটা প্রধান বিষয়। তুমি অবশ্যই জানো মরিস ম্যাকডোনাল্ড দুজনে এই কঠিন দায়িত্বে নিযুক্ত। পরস্পরকে ঈর্ষান্বিত করাটা কি তোমার উচিত? অর্থাৎ তুমি যদি দুইজনকে নিয়ে খেলা করো, প্রেমের খেলা, তাহলে দুইজন তো তোমারই নিয়ে পরস্পরের প্রতি ঈর্ষান্বিত থাকবে, তাহলে কেউ তো ওই রংপুরের বিদ্রোহ দমন করার কাজে এগিয়ে যাবে না। সে বলছে, লিজবেথ, যদি উদ্যোগটা এরকম হয় যে দস্যুদের ছেড়ে রমণীর কোনো এক কল্পনার পেছনে কোম্পানির দুজন সুদক্ষ যুবা পরস্পর প্রতিযোগিতা করছে, অর্থাৎ কোম্পানির যুবা প্রতিযোগিতা করছে তোমাকে পাওয়ার জন্য, যদি এইটা হয় তাহলে এটা তো আরও অনেক দুঃখজনক। তখন দস্যুদের দমন করতে এখন পর্যন্ত তারা দুজনেই ব্যর্থ। উদ্বিগ্ন হতেই হয় লিজবেথ, তুমি তো কোম্পানির বৃত্তের ভিতরেই, অহেতুক হৃদয় চাঞ্চল্যে ক্ষতি হয় আর কারণ হয়, কোম্পানিরই বটে। তুমি আরেকটা কথা সে বলেছে, বাঙালিকে এবং বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু ইন্ডিয়া কোমলতা আমাদের নয়, আমাদের জন্য নয়, ঈশ্বরের দাস যারা, ঈশ্বর বর্জিত এই সুদূর উপবাসে। অর্থাৎ আমরা ঈশ্বরের দাস, আর এই ভারতবর্ষ হচ্ছে ঈশ্বর বর্জিত একটা, বঙ্গদেশ হচ্ছে ঈশ্বর বর্জিত। এই ঈশ্বর বর্জিত দেশে ঈশ্বরের দাস আমরা এসেছি। এখানে আমাদের কোনো কোমলতা না, এখানে আমরা এসেছি অর্থ ইনকাম করতে এবং এই দেশকে শোষণ করতে, এটি তাদের মুখ্য উদ্দেশ্য। তখন লিজবেথ তাকে উল্টো ব্যাখ্যা দিয়েছেন যে, আপনি যে বলছেন আমার কারণে এই দুই যোদ্ধা যুদ্ধ করছে না বা বিদ্রোহ দমন করতে ব্যর্থ হচ্ছে, এটা আপনার ভুল কথা। আমি আপনাদের কোনো ক্ষতি করছি না, বরং আমাদের কারণে আপনাদের উপকার হচ্ছে। একদিন ইতিহাসে বলবে যে এই শ্বেতাঙ্গিনীরা এই কালাপানি পার হয়ে এই থাকার অযোগ্য ঈশ্বর বর্জিত এই দেশে এসে বাস করার কারণে ইংল্যান্ডের যুবকরা এবং পুরুষরা এই দেশের কালো রমণীর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে একদম বাঙালি হয়ে যায়নি, এবং গোধূলি বর্ণের, মুঘলদের মতো গোধূলি বর্ণের সন্তানও জন্ম দেয়নি। যদি আমরা না আসতাম তারা তাই করতো, ফলে তারা এদেশের রাজা না হয়ে এদেশেরই একজন হয়ে যেত, এদেশের রমণীদের বিবাহ করত, এদেশে সন্তান উৎপাদন করতো। বরং আমরা এসে আপনাদেরকে বাঁচিয়েছি সেই অবস্থার থেকে। তাহলে আমি লিজবেথ, আমার মতো শ্বেতাঙ্গ রমণী আপনাদের জন্য অভিশাপ নয়, বরং আশীর্বাদ। আমরা আছি বলেই আপনারা আজও খুব ভালোভাবে এই দেশে ইংরেজ শাসন বজায় রেখেছেন। একদিন এই দেশ পুরোটাই ইংরেজদের পক্ষে চলে যাবে, এবং এর বলে এই শ্বেতাঙ্গ রমণীদের আত্মত্যাগী প্রধান। না হলে আপনার এই দেশের রমণীদের বিবাহ করে এই দেশেরই হয়ে যেতেন, ইংরেজের রাজা কখনো হতে পারতেন না। এই কথাই সে গুডলাইটকে বলেন। তাহলে একাদশ দৃশ্যে আমরা এখানে লিজবেথ এবং গুডলাইটের কথোপকথন জানতে পারলাম। দ্বাদশ দৃশ্যে আমরা কি দেখতে পাবো? দ্বাদশ দৃশ্যে দেখি এখানে একটা চরিত্র আছে ধনীকে একটা চরিত্র, অর্থাৎ সমবেত ধনী। এখানে ধনী হচ্ছে শোষিত বঞ্চিত কৃষক সমাজ। বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা রংপুরে চলে এসেছে নুরুদ্দিনের কাছে। তারা এসে বলতেছে
দিনাজপুর হতে ধনী ইংরেজ হতে মুক্তি চাই, দেবী সিং হতে রক্ষা চাই মুক্তি চাই। তখন দয়াশীল বলছেন কে তোমরা কে? তখন ধনী বলছে দিনাজপুর হতে আসিলাম এই দেশে, দিনাজপুর হতে রংপুরে আসিলাম নবাব নুরুদ্দিনের সাথে যোগ দেবার উদ্দেশ্যে। দয়াশীল নবাব তো নয়, মুক্তি দেবে নুরুদ্দিন, রক্ষা। তখন ধনী বলছে হ্যাঁ নুরুদ্দিন নবাব, মুক্তি দেবে নুরুদ্দিন, রক্ষা দেবে নুরুদ্দিন, তারাই হামার নবাব নুরুদ্দিন। তখন আবার কোথা থেকে আরও একটা ধ্বনি আসে। তখন দয়াশীল দেওয়ান জিজ্ঞেস করেন তোমরা কারা? কুচবিহার হতে আমরা এসেছি নবাব নুরুদ্দিনের কাছে। তখন দয়াল বলছে নবাব নয় নুরুদ্দিন, তোমার মতো মানুষ তাই আমার মতো মানুষ, নবাব নয় নুরুদ্দিন তাই সবার মতো মানুষ। কিন্তু ধনীর জবাব হচ্ছে জয় নবাব নুরুদ্দিন, জয় নবাব নুরুদ্দিন, জয় নবাব নুরুদ্দিন। কিছু করার নেই, সবাই নুরুদ্দিনকে নবাব দয়াশীল বোঝাতে ব্যর্থ হয়েছে যে নুরুদ্দিন নবাব নয়, তোমাদের নেতা। সে তোমাদেরকে নবাবদের বিরুদ্ধে, অত্যাচারী নবাবদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করছে। কিন্তু সবাই বলছে যিনি আমাদেরকে বাঁচাতে চাচ্ছেন তিনি আমাদের নবাব, নুরুদ্দিনই আমাদের নবাব। তাহলে এখানে 12তম দ্বাদশ দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার, দিনাজপুর সব জায়গার থেকে সব লোক সমবেত হয়ে গিয়েছে রংপুরে, লাখ লাখ লোক সমবেত হয়ে গেছে নুরুদ্দিনের পক্ষে, ইংরেজদের বিপক্ষে। যুদ্ধ একদম দোরগোড়ায়। ত্রয়োদশ দৃশ্যে আমরা দেখি মঞ্চের উপর আলো এসে পড়েছে। এখানে নুরুদ্দিনের দ্বিধাদ্বন্দ্ব মন আমরা দেখতে পাচ্ছি। সবাই বারবার বলছে, ধ্বনিগুলো উচ্চারণ করছে, ধ্বনি মানে শোষিত সেসব মানুষরা, মুক্তি দিবে নুরুদ্দিন, জয় নবাব নুরুদ্দিন, অন্ন দিবে নুরুদ্দিন, জয় নবাব নুরুদ্দিন, জয় নবাব নুরুদ্দিন, জয় নবাব নুরুদ্দিন। অর্থাৎ মুক্তি দিবে, অন্ন দিবে, তাই নুরুদ্দিন আমাদের নবাব। এই চিৎকারে নুরুদ্দিনের মধ্যেও যেন একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। যে আব্বাস যে একদিন বলেছিল মানুষকে সঠিকভাবে গড়ে না তুলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লে সে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। তখন নুরুদ্দিন আব্বাসকে বাষ্পকণ্ঠে বলতেছে, তোরে কি কথাই সত্য, মানুষ আলাও মোটে তৈয়ার নয় আব্বাস, মুই নবাব না হবার চাও, সিংহাসন না চাও, মুই চাও কি চাও, মুই দেখিবার চাও, এই দেখিবার চাও, আল্লাহ যদি আয়ু দেয় যতদিন যদি মুই বাঁচু, মুই দেখিবার চাও। তুমি যে বারবার বলছো মানুষ তৈয়ার নেই, আসলে কি আমি ভুল করছি? সবাইকে নিয়ে যে যুদ্ধ করতে চাচ্ছি, কিন্তু আমি তো নবাব হতে চাচ্ছি না, সবাই নবাব করছে, কিন্তু আমি তো নবাব হতে চাচ্ছি না। আমি কি দেখতে যাচ্ছি? একজন প্রকৃত দেশপ্রেমিক নেতার মতো নুরুদ্দিন বলছেন, দেখিবার অপেক্ষায় আছো, সবার অন্তরে মোর অন্তরের অগ্নি জ্বলিতেছে, দেখিবার অপেক্ষায় আছো, সবার অগ্নিতে, সব সিংহাসনে অগ্নি ধরিয়াছে, দেখিবার অপেক্ষায় আছো, মানুষ বলি মানুষের কাছে আসিতেছে, আবার লাঙল ঠেলি মাঠে চাষি বীজ বুনিতেছে, নবান্নের পিঠার সুঘ্রাণে দেশ ভরি উঠিতেছে, হামার গাভিন গায়ে অবিরাম দুধ ঢালিতেছে, মানুষ নির্ভয় হাতে আগিনায় ঘর তুলিতেছে, দেখিবার অপেক্ষায় আছে নিশীথ কোমল স্বপ্ন মানুষের চোখে নামিতেছে, দেখিবার অপেক্ষায় আছো, আমার পুত্রের হাতে ভবিষ্যৎ আছে, আমার কন্যার চোখে সুখ স্বপ্ন আছে, আমার ভাইয়ের বুকে ভাই ডাক আছে, আমার ভগ্নীর ঘর নিরাপদ আছে, আমার ভাইয়ের ঘর নিরাপদ আছে, সুখে দুঃখে দুঃখপণে সকলেই একসাথে আছে, সোনার বাংলার সোনা বাংলাদেশে আছে, সোনার বাংলার সোনা বাংলাদেশে আছে, সোনার বাংলার সোনা বাংলাদেশে আছে। বারবার এক কথা, এটাই আব্বাস, এটাই আমি চেয়েছি। এখন আক্রমণ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। সে চিৎকার দিয়ে এবার ওঠে, আব্বাস নুরুল, আক্রমণ করিব মোগল হাট। আব্বাস অবাক, কি? নুরুল, আক্রমণ করিব গোড়ার ঘাটি। আব্বাস, নুরুদ্দিন বলে আক্রমণ করিবে ইংরেজ, এই সিদ্ধান্ত আমার। তখন আব্বাস হঠাৎই সিদ্ধান্ত। আব্বাস বলে এই সিদ্ধান্ত তো ছিল না, আগে আমাদের কামান বন্দুক নেই, আগে আমাদের সিদ্ধান্ত ছিল তার হচ্ছে বড় অস্ত্র, যারা যে হাতিয়ার, মহাজন জমিদার, গোড়ার কি শক্তি আছে যদি তার সঙ্গে নাই থাকে এই দেশীয় শুয়ারদের হত্যা করাই তো আমাদের কৌশল ছিল। এখন তুমি কি বলতেছো? তোমার এই বুদ্ধি ছিল এই কৌশল, ধার বংশ ধ্বংস করো দালাল সকল, যখন দালাল দেশে না থাকিবে আর বিদেশি নিজে হইবে সে কালাপানি পার, তাহলে এই দেশীয় দোসর শুয়ারদের হত্যা করাই তো তোমার উদ্দেশ্য ছিল। আর এখন তুমি কি বলছো? তবে এখন কেন তুমি এই পাল্টে গেলে, এখন কেন আক্রমণ করবে? বুদ্ধি নাশ হয়েছে তোমার, মানুষ তৈরি করো, মানুষ তৈরি। আব্বাস বারবার যুদ্ধের বিপক্ষে কথা বলছে, তার মনে হচ্ছে এভাবে যুদ্ধ করে যেটা সম্ভব না। কিন্তু আব্বাস বলছে, তুমি কি দূর দূরান্ত থেকে লোকজন চলে এসেছে, এখন এই লোকদের কারণে তোমার পক্ষে আত্মগোপন করে আর এই নবাব গোমস্তাদের হত্যা করা সম্ভব না বলে কি তুমি যুদ্ধ করতে চাচ্ছ? তখন নুরুদ্দিন তাকে উত্তর দিয়েছে,
পড়িয়া আছে বাপ তোর নয়, মুখ দিয়া রক্ত উঠির বলদ গড়িয়া পড়িয়া আছে মানুষ নয়। সে ছোটোবেলার কাহিনী আমি নিজে দেখেছি, আমার বাবা কীভাবে অত্যাচারের শিকার হয়ে মারা গিয়েছে, নিজের কাঁধে গরুর মতো লাঙল চষতে গিয়ে। উঠিল চিৎকার করে একবার নুরুল, তখন নুরুল শুনিল, তখন সে শুনিবার পাত্র, নিজের গলা স্বর বদলিয়ে গেছে তার গরুর হাম্বায়। সেই দৃশ্য তার চোখে ফুটে উঠল। তখন সে চিৎকার করে বলল, পশু নয় মানুষের কণ্ঠের ভাষায় সে আব্বাসের কথা তোয়াক্কা না করে সে বলে উঠল, জাগো বাহে কণ্ঠে সবাই, চিৎকার করে সবাই কোথায়, ইংরেজদের বিপক্ষে জেগে ওঠো। যুদ্ধের ডাক দিয়ে দিল নুরুলদিন। সবাই জেগে উঠল, ত্রয়োদশ দৃশ্যে যুদ্ধের ডাক দিয়ে দিল নুরুলদিন। এই শেষ দৃশ্যের আগের দৃশ্যেই যুদ্ধের ডাক দিল। চতুর্থ দৃশ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও আব্বাস বলে, এলাও সময় আছে ভাবি দেখো একবার। নুরুল তখন উত্তরে বলেছেন, আমার মরণ হয় জীবনের মরণ যে নাই। এক যে নুরুলদিন যদি চলে যায়, হাজার নুরুলদিন আসিবে বাংলায়। একই নুরুলদিন যদি মিশে যায়, ও যদি নুরুলদিন যেন আসি যায়, নিযুদ্ধ নুরুলদিন যেন বাঁচি যায়। হয় হয় হয়, এক নুরুলদিন মরে যাবে, আরও হাজার নুরুলদিন আবার চলে আসবে। এ দেশ আমার বাড়ি, উত্তরে না আছে হিমালয়, আমারই বাংলাদেশ, উত্তরে হিমালয় আছে। উহার মতন খাড়া হয়ে যেন মানুষেরা হয়, হিমালয়ের মতো যেন মানুষরা খাড়া হয়ে যায়। এই দেশ আমার বাড়ি, দক্ষিণেতে বঙ্গোপসাগর আছে, দক্ষিণেতে উহার মতন গর্জি ওঠে যেন মানুষের স্বর, বঙ্গোপসাগরের উত্তলের মতো যেন স্বর ওঠে মানুষের। এ দেশ আমার বাড়ি, পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ, উহার মতন ফিরে মানুষের রক্ত যেন নাচে। ব্রহ্মপুত্র পানি যেমন উথাল পাতাল হয়, এই মানুষের রক্ত যেমন বিদ্রোহে যেন উথাল পাতাল হয়। এদেশ আমার বাড়ি, পশ্চিমেতে পাহাড়িয়া মাটি, উহার মতন শক্ত হয় যেন মানুষের ঘাঁটি, মানুষের যুদ্ধ করার ঘাঁটি যেন ওই পাহাড়িয়া মাটির মতো শক্ত হয়। এবং এই কথা বলে নুরুলদিন আবার মৃতদেহে পরিণত হয়। আসলে এই কথা, এবং শেষে ইম্পর্টেন্ট, এদিকে যুদ্ধ শুরু হয় কখনো লালকুরাজ্যেতে, কখনো ইংরেজ পক্ষের লোক নীলকুরাজ্যেতে, কখনো লালকুরাজ্যেতে। একটা পর্যায়ে আমরা ইতিহাস থেকে জানি যে ইংরেজ লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড এবং ইংরেজ বাহিনী আঘাতে মোগলহাটে নুরুলদিন আহত হয়, বিশেষ পর্যায়ে মারা যায়। তার দয়শীল মারা যায়, যদিও নাটকে দয়শীল মারা যায় না, কিন্তু ইতিহাস বলে মারা যায়। আর 60 জন কৃষক মারা যায়, আরও শত শত কৃষক আহত হয়, অনেককে ধরে নিয়ে যায়, এবং শেষ পর্যন্ত মোগলহাট এবং পাটগ্রাম ধ্বংস করে দেওয়া হয় নুরুলদিনের পুরো আস্তানা। কিন্তু আব্বাসকে নেগেটিভ চরিত্র মনে করা হতো, সেই সত্য কথা বলে দিয়ে গেল, ধৈর্য সবে ধৈর্য ধরি করো আন্দোলন, লাগে না লাগুক বাহে 1 2 3 কিংবা কয়েক জীবন। এক নুরুলদিন মারা, এটাই সত্য কথা। 1 2 3 বা কয়েক জীবন, আসলে তো 200 বছর পরে এই দেশ স্বাধীন হয়েছে। ধৈর্য ধরো। অর্থাৎ নুরুলদিনের মতো নেতা, নুরুলদিন এখানে মরে গিয়ে প্রমাণ করে দিয়ে গিয়েছে যে সে আবার মৃত হয়ে এই কথাই বলে দিয়ে গিয়েছে যে নেতা নুরুলদিন প্রজাদেরকে জাগিয়ে তুলে দিয়ে গিয়েছে। হাজার হাজার নুরুলদিন এখন জেগে উঠেছে। এই নুরুলদিন মারা গেলে কোনো সমস্যা নাই, আরও হাজার হাজার নুরুলদিন আবার জেগে উঠেছে। নতুন করে তারা যুদ্ধ কখনো থেমে থাকবে না, যতদিন পর্যন্ত ইংরেজের দেশ আছে। ইংরেজদেরকে তারা তাড়িয়ে ছাড়বে। এক নুরুলদিনের বিদ্রোহের মধ্যে দিয়ে হাজার হাজার নুরুলদিন যেন জেগে উঠেছে। 1 2 3 যুগ লাগুক, একটি সময় আন্দোলনে এই দেশ ইংরেজদেরকে অবশ্যই তাড়াতে সক্ষম হবে। এইভাবে লেখক নুরুলদিনকে আবার মৃত করার মধ্যে দিয়ে একজন নেতা যে ডাক দিয়ে আন্দোলনের সূচনা করে দিলেন, এবং আন্দোলন যে কখনোই বন্ধ হবার নয়, শেষ জয় পর্যন্ত আন্দোলন যে চলবে, সে কথাই যেন আব্বাসের কথার মধ্যে দিয়ে, নুরুলদিনের মৃতদেহের মধ্যে দিয়ে লেখক তুলে ধরলেন, এবং নাটকের সমাপ্তি ঘোষণা করলেন ভবিষ্যতের দিকে নির্দেশ করে, যে ভবিষ্যৎ এই দেশের মানুষ ইংরেজদেরকে তাড়িয়ে দিয়েছিল যুদ্ধের মধ্যে দিয়ে। তো পূর্ব ক্লাস এবং আজকের ক্লাসে মিলিয়ে আমি তোমাদের 14টি দৃশ্যের কাহিনী কিভাবে লেখক এখানে তুলে ধরেছেন সেই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব বিষয়ভিত্তিক, প্রশ্নভিত্তিক। তো সেই পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।